স্বাগত আজকে বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছি আমি খালেদ মহিউদ্দিন। জনমনে স্বস্তি আনতে প্রশাসনিক পদক্ষেপে বেশি আগ্রহী সরকারি দল আর নাশকতা নয়, দেশে আন্দোলনের গতি দেখছে সরকার বিরোধী জোট দলমুখী এসব অবস্থানে জনতা আছে দুর্ভোগের ফাঁদে। এসব নিয়ে আজকের আলোচনা আইনের উপরে বা নিচে। কথা বলতে স্টুডিওতে আছেন সুপ্রিম কোর্টের 3 আইনজীবী ব্যারিস্টার এ.কে.এম তানজিবুল আলম, আছেন ব্যারিস্টার পারভেজ আহমেদ এবং ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া। আমি ব্যারিস্টার পারভেজ আহমেদ, আপনার কাছে প্রথমে জানতে চাইবো যে 42 দিন ধরে অবরোধ বা বিএনপির যে কর্মসূচি বলেন সে কর্মসূচি চলছে, অবরোধ নামের কর্মসূচি আসলে টানা 3 সপ্তাহের কর্মদিবসগুলি ধরে চলছে হরতাল। একজন বিএনপি সমর্থক কর্মী বা নেতা হিসাবে ব্যারিস্টার পারভেজ আহমেদের কাছে আমি জানতে চাইবো যে এই অবরোধ বা হরতালের মানে আসলে কি? গাড়ি ঘোড়া চলছে, বিএনপি নেতা কর্মীদের সকল ব্যবসা প্রতিষ্ঠান ঠিক আছে, সময় সময় পেট্রোল বোমা পড়ছে শুধুমাত্র গাড়িগুড়ির উপর। এই অবরোধ কর্মসূচি বলতে বা এই হরতাল আসলে আপনি কি বোঝেন এইটা নিয়ে? ধন্যবাদ খালেদ আপনাকে এবং ইন্ডিপেন্ডেন্ট টিভি দর্শক যারা দেখছেন তাদেরকেও ধন্যবাদ। আপনি খুব যৌক্তিক এবং বর্তমানে যে প্রশ্নটি সবচেয়ে বেশি প্রাসঙ্গিক সব লোকের মনে, সেই প্রশ্নটি আমাকে করেছেন। প্রথম কথা হচ্ছে যে দেশে একটি আন্দোলন চলছে বিরোধী দলের দাবি মতে। সেই আন্দোলনটা কি? সেটা হচ্ছে যে এই মুহূর্তে আন্দোলনটি দানা বেঁধেছে একটা কারণে, সেটা হচ্ছে বলছে যে সংলাপের কথা, বৃহত্তর পরিসরে একটি সংলাপ। সেই সংলাপের পিছনের দিকে যদি আমরা যাই, সেটা ছিল একটা সংকট, ছিল একটা নির্বাচন। সেই নির্বাচনটি নিয়ে আবার একটা সংকট ছিল যে সেই নির্বাচনে দেশের 42টি অধিভুক্ত বা 42টি ইসি কর্তৃক নিবন্ধিত দলের মধ্যে মাত্র 8টি অংশগ্রহণ করেছিল, বাকি দলগুলি আসেনি। সো সেই জায়গায় 154 বা 153 মতো মানে আসন আগে নির্বাচিত হয়ে গিয়েছিল। এই অনেকগুলি সংকট যেগুলি ইতিপূর্বে আমরা কখনো দেখার সুযোগ হয়নি আমাদের কাছে। সুতরাং সেইটার ধারাবাহিকতায় আমরা 5ই জানুয়ারি আগ পর্যন্ত দেশে একটা বিরোধী দল পক্ষ থেকে একটা বাফার টাইম দেওয়া হয়েছিল যে ঠিক আছে, একটা লম্বা সময় গভর্নমেন্ট যেহেতু পাচ্ছে, আমরা ধরে নিয়েছিলাম যারা আমরা সাধারণ বা সচেতন নাগরিক যে সরকার বোধ একটা আলোচনা বা একটা সংলাপ বা বিরোধী দলের দাবি মতো তাদের কিছু কনসেনট্রেশন ব্রেথিং একটা স্পেস দিবে, যেখানে বৃহত্তর পরিসরে আমরা আগামীতে একটা নির্বাচন কিভাবে করা যায় সে ব্যাপারে হয়তো অনেক ধরনের সাজেশন বা আলোচনা আসতে পারে। কিন্তু ওই 5ই জানুয়ারি আসার আগেই আমরা দেখলাম যে সরকার তার নার্ভাসনেসের বা সরকারের অকার্যকারিতা চূড়ান্ত কিছু নিদর্শন প্রদর্শন করলো। সেই নিদর্শনে প্রথম ধাপে আমরা দেখলাম যে বিরোধী দল কোনো কিছুর সমাবেশ দিয়েছিল, কোনো রকম কর্মসূচিও না, বলেছিল 5 তারিখে তারা একটি সমাবেশ করতে চায়, এই জন্য যথাবিহিত নিয়ম মেনেই তারা একটি আবেদন করেছিল। সেই নিয়মের আবেদনের পরিপ্রেক্ষিতে সরকার ওই আবেদনটি বাতিল বা সঠিক সেটা না করেই 2 তারিখ থেকে আমাদের সারা দেশ সরকার কর্তৃক অবরোধ পরিচালিত শুরু হয়ে গেল। 2, 3, 4, 5 তারিখে ছিল বিএনপির কর্মসূচি সমাবেশ। 5 তারিখে সরকার বলল তারা নাকি দেশের 20টি জায়গায় সমাবেশ করতে চায়, সংকটটি আরো ঘনীভূত করে দিল এবং খালেদা জিয়াকে তারা বের হতে দিলই না। উপরন্তু আমরা দেখলাম বাংলাদেশ সুপ্রিম কোর্ট কর্তৃক নিষিদ্ধকৃত পিপার স্প্রে তার উপর নিক্ষেপ করা হলো। আমি পার্সোনালি মনে করি একজন আইনজীবী হিসেবে এটা দেশের আদালতের উপরে চরম মানে সবচেয়ে দৃষ্টতাপূর্ণ অবমাননা। আপনি 2, 3, 4 কথা বলছিলেন, 2, 3 তো ফ্রাইডে স্যাটারডে ছিল। হ্যাঁ, সরকার শুরু করেছেন 2 থেকে, মানে 4 থেকে আমার যদ্দূর মনে আছে। 4 থেকে তো আমরা দেখেছি একেবারে সবকিছু বাস্তব। আচ্ছা, 2 তারিখ থেকে মানে গণমানে গ্রেফতার চলছিল, যেটা আমি দেখছিলাম আর কি। তো এখন 5 তারিখের পরে যেটা হচ্ছে এটাকে আপনি এখন ভিন্ন দিকে তাকায় দেখতে হবে, কারণ এটাকে আপনি আবার ওই আগের অ্যাজ ইউজুয়াল কোনো মুভমেন্ট ভাবে চিত্রিত করলে কিন্তু হবে না। এই কারণেই হবে না কারণ আপনি নিজেই বলেছেন যে বিরোধী দলের কোনো নেতাকর্মীকে দেখা যাচ্ছে না। আপনি আবার এর সঙ্গে জুড়ে দিয়েছেন না, বিরোধী দলের প্রতিষ্ঠানগুলি খোলা আছে সেটাই বলেছেন, নেতাকর্মী দেখতে চাই না। না, প্রতিষ্ঠানগুলি খোলা আছে, এটা তো হচ্ছে এক মানে পার্সন টু পার্সন ভ্যারি করে। আমরা বর্জন করছি, কোন পার্সন এটা বন্ধ নাই, করে যাচ্ছেন, এটা ডিপেন্ড করে। কোন পার্সন অনেক প্রতিষ্ঠান খোলা আছে, অনেকগুলি বন্ধ আছে, কোনগুলি বন্ধ নাই। না, এখন কোনগুলি বন্ধ নাই এটা এরকম তো কোনো সার্ভে কিছু হয়নি। আপনি দুই একটি বলেন, আমরা সার্ভে করেছি বিএনপি নেতাদের। আপনি এই যে আমাদের এখানে তেজগাঁ আছে, জি, মহাখালী বাস স্ট্যান্ড আছে, তেজগাঁ পার হলে সেখানে পাশ ধরে বিএনপি নেতৃবৃন্দের সব অনেকগুলি গার্মেন্টস ফ্যাক্টরি আছে, একটি গার্মেন্টস ফ্যাক্টরিও বন্ধ নাই। না, আপনারা বিএনপি নেতাদের একটি পরিচালিত একটি ব্যাংকও বন্ধ নাই। আপনি কোনটি বন্ধ আছে কোনটি এটা বললে হবে না, একটিও বন্ধ নেই। না, এখন আমি সবারটা দায়িত্ব নিয়ে আমি বলতে পারবো না, শুধু আমি ইন্ডিভিজুয়াল দৃষ্টিকোণ থেকে বলছি যে আমি সচেতন ভাবে, আমরা শুধু না, আমরা জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম থেকে শুরু করে আমরা যারা আছি প্রত্যেকে আমরা কোর্টকে বর্জন করছি। এই কারণেই বর্জন করছি, আমরা ধরে নিয়েছি যে আমরা একটা মুভমেন্টের মধ্যে আছি। এখন আপনি যেটা বললেন সেটা একজন ব্যবসায়ী, সমর্থক ব্যবসায়ী, সে বন্ধ খুলবে, সে তার দৃষ্টিভঙ্গির ব্যাপার। সে যদি না মানে, কারণ তারাই তো মানে আওয়ামী লীগ তো বলছে যে হরতাল মানা বা না মানাটা কাউকে বাধ্য করা যাবে না। আমরা তো কাউকে বাধ্য করছি না, বাধ্য করছেন না। বাধ্য করা দৃষ্টিভঙ্গি, বাধ্যটা হচ্ছে আপনি যেটা বলছেন। আমি শুধু স্পষ্ট, আপনি অনেক বড় একটা ভূমিকা দিলেন ব্যারিস্টার পারভেজ। আপনি আমাকে সুনির্দিষ্টভাবে একটু বলেন যে এই অবরোধের মানে কি, আসলে এই অবরোধে আপনারা কি চান?
যে আমি অবরোধ দিয়ে কি অর্জন আপনি- করতে চান সেটা বলছি না, এই অবরোধ বা হরতাল কিরকম হক আপনারা চান? আপনারা বলছেন আপনারা পেট্রোল বোমা মারছেন না, আপনারা বলছেন আপনারা এগুলি কিছু করছেন না, আপনারা আসলে কি চান? এই অবরোধ বা হরতাল দিয়ে আপনি কি বুঝান? না, এখানে দুটো জিনিস বুঝাই আমরা। একটা হচ্ছে যে আমি যদি হরতাল এবং অবরোধ না দেই, সিম্পল কথায় আসি, আপনি কিন্তু আমাকে রুল আউট করে দিচ্ছেন। আমি যখন হরতাল অবরোধ দিচ্ছি না, সবচেয়ে কঠিন কর্মসূচি দিচ্ছি, সেটা কি সমাবেশ। সবচাইতে বাংলাদেশের রাজনীতি সবচেয়ে কঠিন মানে হচ্ছে সমাবেশ করা, এবং অনেক কঠিন কাজ এটা। তখন কিন্তু সরকার আমাকে স্পেসটা দিচ্ছে না, এবং সবচেয়ে সহজ কর্মসূচি হচ্ছে হরতাল করা। সরকার সমাবেশ করার স্পেস না দিলে আপনি 42 দিন ধরে দেশ অচল করে রাখবেন? না, এটা 42 দিনের প্রশ্ন না, না তো আরো 82 দিনের প্রশ্ন? না, বেশি দিনের প্রশ্ন না। ব্যাপারটা হচ্ছে একটা 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 মৌলিক জায়গা আছে। সেই মৌলিক জায়গাটা কি? আপনি গণতন্ত্র হত্যা করবেন, আপনি বিরোধী দলকে কোনো সেই জন্য আপনি মানুষ হত্যা করবেন? জায়গা দিবেন না। আমি গণতন্ত্র হত্যা করব, আপনি মানুষ হত্যা করবেন? চরম অস্থিরতাপূর্ণ ভাবে কোনটা হয় আপনি দেখেন। আজকে আমরা এখানে চারজন, আপনি বলেন যে 3 জন আইনজীবী বসে আছেন, ইনক্লুডিং আপনি হচ্ছেন গণমাধ্যম কর্মী। আমরা চারজনও যদি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কার্যালয় অভিমুখে যাওয়ার চেষ্টা করি, আমাদেরকে অ্যারেস্ট করবে। না, এই কথা ঠিক না। আমি বলিনি আগে কেন অ্যারেস্ট করবে, যদি আপনি পরিচয়টি খাওয়া গোপন নিয়ে রাখেন। গেলে, আমি আসি আগে, খাওয়ার না নিয়ে গেলে তো ওটা তো আরো অশ্লীলতার পর্যায়ে পড়ে, ওখানে গেলাম না আমি। না, না। খাওয়া ছাড়াই আপনি গেলে কোনো বিএনপি কর্মী সমর্থককে ওর আশেপাশে যাইতে দেওয়া হয় না। কিন্তু আমরা দেখছি সরকারি অন্তত মন্ত্রী 150 বাহাদুররা, জন যার এখানে যেটা মতো লোকজন, অন্তত বাচ্চা ছেলে, 120 বুড়া, জন এখানে আছে, তার মতো 120 করে সবাই প্যাকেট। যাচ্ছে। 120টি প্যাকেট প্রতিদিন যাচ্ছে, অন্তত 120 জন না, এখানে 5 আছে। দিন ধরে কোনো খাবার বেঁচে যাচ্ছে না। পারবে, বেঁচে পারবে। আমরা 5 একটু দিন আসলে ধরে কোনো খাবারই বেঁচে যাচ্ছে পারবে। না। আমি আমার প্রশ্নের জবাব পাইনি, আপনি নিশ্চয়ই পরে আবার বলবেন। আমি বেঁচে তানজিব আপনার কাছে জানতে চাইবো যে আমার এক বন্ধু আজ যে প্রশ্ন করলো, আপনি জানেন যে এটিএন নিউজ এক্সট্রার একটি খুব জনপ্রিয় একটি টক শো, সে তার মধ্যে একজন পরিবহন মালিক বলছিলেন যে আমরা আসলে আজকে কিসের মধ্যে আছি, যে হরতাল বা অবরোধ হচ্ছে শুধুমাত্র আমার পরিবহন ব্যবস্থাগুলির উপর। আমার বন্ধু যে কথাটি সেই অনুষ্ঠান দেখার পরে সে বলছিল যে আমাদেরকে এখন শুধু আসলে বেগম জিয়া কবে অবরোধটি তুলে নেবেন তার জন্যই বসে থাকতে হবে, সরকারের কি আসলে কিছু করার নাই? এবং সরকারের যদি কিছু করার না থাকে, এটা কেমন সরকার? সরকারের অনেক কিছুই করার আছে, এবং আমি মনে করি সরকারের পক্ষে যতটুকু করা সম্ভব সেই প্রচেষ্টাও আছে। আপনি একটা জিনিস চিন্তা করেন যে বিএনপির পক্ষ থেকে যে হরতালটা ডাকা হয়েছে কিংবা অবরোধ বলে ডাকা হয়েছে, আমরা সবাই এক বাক্যে স্বীকার করছি এটা অবৈধ এবং এটা সন্ত্রাসী কার্যকলাপ ছাড়া আর কিছু নাই। এবং একই সাথে একটা বিষয় আসতেছে, সেটা হচ্ছে যে হরতালের কারণে সরকারের উপরেও কিন্তু একটা চাপ বাড়ছে। সবাই বললে কিন্তু হবে না, আপনার পাশে যে বসে আছে তারা উনিও স্বীকার করেন যে হরতালের সাথে যে পেট্রোল বোমাটা করা হইতেছে, এই হরতাল কাপড় পেট্রোল বোমা, এটা হাইকোর্ট থেকে জাজমেন্টের মাধ্যমে বলে দেওয়া হচ্ছে এটা অবৈধ একটা কর্মকাণ্ড এবং এটা ক্রিমিনাল অফেন্স। পেট্রোল বোমাটা, হ্যাঁ, পেট্রোল বোমা, এক্স্যাক্টলি আমি ওই কথাটাই বলছি। এবং বলা হয়েছে যে হাইকোর্ট ডিভিশনের যে জাজমেন্টটা আছে সেখানে বলে দেওয়া হয়েছে যে হরতাল পার্সে প্রত্যেক মানুষের মৌলিক অধিকারের অংশ। আপনি হরতালের মাধ্যমে আপনার মৌলিক যে মত প্রকাশের যে স্বাধীনতা সেটা আপনি চর্চা করছেন, কিন্তু আপনি যেরকম হরতাল ডেকে আপনার মৌলিক অধিকার চর্চা করছেন, একইভাবে আরেকজন রাস্তায় নেমে এসে হরতাল না মেনে তার মৌলিক অধিকার চর্চা করছে। সেটা হচ্ছে আপনি যেভাবে ডাকতে পারেন, আমার একইভাবে ডিফাই করার অধিকারও আছে। এখন আপনি কি করছেন, আপনি যখন জানেন যে আপনি একটা হরতাল যদি ডাকেন এটা কেউ মানবে না, সেজন্য আপনি আতঙ্ক তৈরি করছেন পেট্রোল বোমা মেরে। আমরা প্রথমবারের মতো দেখলাম যে একজন মানুষের উপরে নৃশংসভাবে আপনি জীবন্ত পুড়িয়ে মারা, মানে যত ধরনের শাস্তি হতে পারে, যত ধরনের টর্চার হতে পারে, সবচেয়ে নৃশংসতম হচ্ছে একজন মানুষকে পুড়িয়ে মারা। সেই ধরনের একটা আতঙ্কগ্রস্ত অবস্থা তৈরি করে আপনি আপনার তথাকথিত রাজনৈতিক কর্মকাণ্ড বাস্তবায়ন করছেন। বিএনপি করছে না, বিএনপি চেয়ারপারসন একাধিকবার বলেছেন যে এটা না করতে তিনি আহ্বান জানিয়েছেন এবং তিনি না করতে বলেছেন, তিনি তো এটা করছেন না। শুনেন, অন্ধ হলে কি প্রলয় বন্ধ হয়? আপনি কার্যকারণ যদি আপনি দেখেন, দুটো যদি জাস্টাপোজিশন করেন, সেটা হচ্ছে কখন থেকে এই ধরনের পেট্রোল বোমা শুরু হলো, যেদিন থেকে তিনি অবরোধ এবং হরতালের ডাক দিলেন শুরু করলেন। আপনি এটা বলতে পারেন না যে এটা মাত্র কোইন্সিডেন্স, কালকে থেকে পেট্রোল বোমা বন্ধ হোক, কালকে থেকে দেখবেন রাস্তায় যে অবরোধের নামে যে নৈরাজ্য হচ্ছে, সব লোক চলে আসছে রাস্তার মধ্যে। এখন যদি আদৌ রাস্তাঘাটে যদি আপনি গাড়ি ঘোড়া কম দেখেন, কিংবা ইন্টার ডিস্ট্রিক্ট যে আন্তঃজেলা যে জনসংযোগটা, সেটা যদি আপনি ঘাটতি দেখেন, সেটা একমাত্র কারণ হচ্ছে মানুষের মধ্যে একটা আতঙ্ক বিরাজ করছে। সে আতঙ্কটা হচ্ছে পেট্রোল বোমার আতঙ্ক। কারণ আপনি যে প্রশ্নটা করেছেন সরকার পদক্ষেপগুলো নিয়েছে কিনা, আপনার কথা যদি আমি, আপনার থিসিসটা যদি আমি ঠিক ধরে নেই যে ঠিক আছে মানুষের মধ্যে আতঙ্কের কারণে সব পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে না, কিন্তু এবং সরকার সেই আতঙ্ক থেকে মানুষকে রক্ষা করতে পারছে না। এটা কারণটা কি? যে সরকারের পক্ষে মানুষের মনে যে আতঙ্কটা আছে সেটা দূর করার আসলে কি কি পদক্ষেপ নিতে পারে? সে সরকারের
নিজস্ব কিছু সীমাবদ্ধতা আছে। আর কনসেপ্ট অফ সিকিউরিটি যেটা, সেটা আসলে বাস্তবে যতটুকু না, তার চেয়ে মানুষের কনফিডেন্সের মধ্যে। এখন মানুষ কোন ব্যক্তি কখন একটা পেট্রোল বোমা নিয়ে আপনার ছুঁড়ে মারবেন এবং তাৎক্ষণিকভাবে কতগুলো লোক জীবন্ত দগ্ধ হবে, তার তো কোনো নিশ্চয়তা কোনো সরকারের কেন। এটা আপনি যদি আমেরিকাতেও বলেন, আমেরিকাতেও পক্ষে সম্ভব না। আমরা মনে করি যে কোনো পুলিশি রাষ্ট্রেও সম্ভব না যে এই লেভেলে আপনি প্রত্যেক ব্যক্তিকে ওয়াচ করবেন পিছন থেকে এবং আপনি নিরাপত্তা দিবেন। না, সেটা সম্ভব না বলে কি সরকার অন্য কোনো সম্ভাবনা ভাবতে পারে কিনা? সরকারের অন্য কোনো সম্ভাবনা ভাবতে পারে কিনা? যেমন সরকার ভাবলো যে ঠিক আছে, বিরোধী দলকে আমরা কিছু স্পেস দেই, বিরোধী দলের গণতান্ত্রিক অধিকারগুলি রেস্টোর করি, বিরোধী দলের যেই সব নেতা নেত্রীকে গ্রেফতার করা হয়েছে তাদেরকে ছেড়ে দেই, সরকার ওরকম ভাবতে পারে কিনা? অনেক কিছু ভাবতে পারে। এখন আপনি যে উদাহরণগুলো দিলেন, একটা একটা করে আসি। লাস্টেরটা ধরেন যে সরকার আজকে ডিসিশন নিল যে বিরোধী দলীয় যত কর্মী আছে তাদেরকে ছেড়ে দিল। এখন আপনাকে দেখতে হবে বিরোধী দলের যেসব কর্মীকে আটক করা হয়েছে তাদেরকে কোন অভিযোগে আটক করা হয়েছে। প্রত্যেকের বিরুদ্ধে স্পেসিফিক এলিগেশন আছে। যেমন মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহল্লার গাড়ি পুড়িয়েছেন। না, এই যে পেট্রোল বোমার কথাটা বলি, যে এখন বলা হচ্ছে যে কয়েকজন লোক রাজনৈতিক কর্মী বলে যাদেরকে গ্রেফতার করা হয়েছে, প্রত্যেকের বিরুদ্ধে স্পেসিফিক এলিগেশন হচ্ছে তারা নৃশংসতার সাথে জড়িত ছিল, তারা ভাঙচুরের সাথে জড়িত ছিল, তারা পেট্রোল বোমার ছোড়ার সাথে জড়িত ছিল এবং অনেকে পেট্রোল বোমা সহ ধরা পড়েছে। এখন আপনি যদি বলেন যে তাদেরকে পলিটিক্যাল কর্মী দেখে তাদেরকে আপনি ছেড়ে দেন, ইট উড অ্যামাউন্ট টু অ্যাকচুয়ালি আপনার গিভিং ইমিউনিটি টু দি ক্রিমিনাল অফেন্স। আচ্ছা, এটা তো আপনি কোন সভ্য রাষ্ট্র আপনি কল্পনা করতে পারেন। আপনি মনে করছেন যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং রুহুল কবির রিজভী তারা পেট্রোল বোমা সহ বা পেট্রোল বোমার সাথে সরাসরি ধরার জন্য তারা মানে আপনি জিনিসটা চিন্তা করেন, হ্যাঁ, যে এদেরকে পেট্রোল বোমার সাথে সরাসরি সম্পৃক্ত নয়, কিন্তু তারাই হচ্ছে নেতৃত্ব দানকারী। আপনার লিডার্স তারা আটক হওয়ার পরে তো পেট্রোল বোমা থামলো না। পেট্রোল বোমা থামে নাই, কিন্তু বাড়ে নাই। আপনি জিনিসটা দেখেন, আপনি যদি পেট্রোল বোমার স্ট্যাটিস্টিক যদি দেখেন, আজকে কয়টা পেট্রোল বোমা ছোড়া হয়েছে, গতকালকে কয়টা পেট্রোল বোমা, তারা ধরার পরে কিন্তু কিছু বেড়েছে। ইমিডিয়েট রিঅ্যাকশন কিন্তু সবসময় বাড়ে, কিন্তু দ্যাট সেন্স এ মেসেজ অ্যাক্রস যদি আদার পলিটিক্যাল সেটা হচ্ছে যে আর কয়জনকে ধরলে একদম শেষ হয়ে যাবে বলে আপনি মনে করেন? ধরার ইস্যুটা তো আসলে কয়জনকে ধরে শেষ হওয়ার ইস্যু না, ইস্যুটা হচ্ছে মানুষের মধ্যে গুড সেন্সটা প্রিভেল করা। সেটা হচ্ছে যে এই যে সরকারের পক্ষ থেকে পদক্ষেপটা, আপনাকে বুঝতে হবে যে সে পদক্ষেপটা এমন ভাবে নেওয়া হচ্ছে যাতে করে জনগণের মধ্যে যে আতঙ্কটা আছে এই মুহূর্তে, সে আতঙ্কটা দূর হয়। জ্যোতির্ময় বড়ুয়া, আপনি কি মনে করছেন যে সরকারের পক্ষ থেকে যে পদক্ষেপটা নেওয়া হচ্ছে তা আসলে আতঙ্ক দূর করছে কিনা, বা বিরোধী দলের মানে ফরমার বিরোধী দলের নেত্রী বিএনপি চেয়ারপারসন যে বলছেন যে আসলে তারা আতঙ্ক সৃষ্টি করতে চাচ্ছে না, সেটাই বা জনগণ বিশ্বাস করছেন কিনা? ধন্যবাদ খালেদ আপনাকে। আমার দুজন বন্ধুর যে বক্তব্যগুলো শুনলাম, তাতে প্রথমে আমি যে জিনিসটা উল্লেখ করতে চাই সেটা হচ্ছে বিষয়টা তো একটা ক্রাইসিস। কোনো রাজনৈতিক দলটাই, সেটা আওয়ামী লীগ হোক বা বিএনপি দলীয় ২০ জোট হোক, তারা এই বিষয়টাকে ক্রাইসিস হিসেবে দেখছেন কিনা, পলিটিক্যাল ক্রাইসিস হিসেবে দেখছেন কিনা। আওয়ামী লীগ দেখার চেষ্টা করছেন এটাকে সহিংসতা, শুধুমাত্র সহিংসতা হচ্ছে, এটা জঙ্গিবাদের দিকে দেশকে ঠেলে দেওয়া হচ্ছে। বিএনপির তরফ থেকে যদিও বলা হচ্ছে এটা রাজনৈতিক একটি পদক্ষেপের ব্যাপার, তাদের এই অবরোধ, এই সহিংসতাগুলো সবকিছুই। এখন আপনি সহিংসতাটাকে যদি শুধুমাত্র সহিংসতা হিসেবে আপনি দেশের অন্য যে কোনো সময়ের একটি সহিংসতা যদি আপনি নিয়ন্ত্রণ করতে যান, তাহলে যেভাবে নিয়ন্ত্রণ করবেন দেশের বাহিনীগুলো দিয়ে, পুলিশ, র্যাব বা বিজিবি দিয়ে, সেই রকম সিচুয়েশন যদি এটাকে ভেবে থাকেন, তাহলে পুলিশের এখন পর্যন্ত যে পদক্ষেপগুলো নেওয়া হয়েছে সেগুলো আমি ধরে নেব ঠিক আছে। কিন্তু এটি আদৌ সেরকম কোনো সমস্যা না, কোনো পলিটিক্যাল সমস্যা। যদি পলিটিক্যাল সমস্যা হয় তাহলে রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে এই পলিটিক্যাল সমস্যাগুলো সমাধান করা যাবে কিনা এ বিষয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। পলিটিক্যাল সমস্যা হলে সেটা কিভাবে সমাধান করা যাবে? নিশ্চয়ই সেটা আলোচনার মাধ্যমে। নিশ্চয়ই আপনি পুলিশ ব্যবহার করবেন না, নিশ্চয়ই তিন বাহিনীর প্রধান নিশ্চয়ই বলবেন না, নিশ্চয়ই পুলিশ বলবেন না যে এটা শুট এট সাইড, নিশ্চয়ই র্যাবের প্রধান বলবেন না যে আইনগতভাবে প্রতিশোধ নেওয়া হবে। সেটি আমি ওই অংশটি দেখছি। বিরোধী রাজনৈতিক দলগুলো রাজনৈতিক এই অবরোধের নামে যে সহিংসতাটা চলছে সেটাকে আমি সাধারণ নাগরিকের পক্ষ থেকে সিরিয়াসলি কন্ডেম করছি, এবং বর্তমানে যে তাদের যে রাজনৈতিক অবস্থানটা, তাদের টার্গেটটাকে, তাদের রাজনীতির কারা এখন মাঠে, আগেকার দিনের যে সহিংসতাগুলো হতো সেটা আমরা প্রতিপক্ষগুলোকে দেখতাম যে একটি রাজনৈতিক দল রাস্তায় নেমে প্রতিবাদ করছে, তাদের সাথে অপর একটি রাজনৈতিক দল কিংবা পুলিশের সাথে সংঘর্ষ হচ্ছে। এখন কে আমাকে পেট্রোল বোমা ছুঁড়ে মারছে সেটা কিন্তু আমরা দেখছিও না।
এবং খুব ইন্টারেস্টিং যে বিরোধী দল এটা স্বীকার করছেন না, তারা মারছেন, এবং সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে বিরোধী দল মারছে, বিরোধী দল বলছে এটা সরকার থেকে করানো কেউ হচ্ছে। এটার দায় স্বীকার তাহলে করছে এটা তো একটা সুনির্দিষ্ট অপরাধ তো হচ্ছে। আপনি পেট্রোল বোমার আঘাতে আপনি মারা যাচ্ছেন, আমি মারা যাচ্ছি, আমরা সাধারণ মানুষ আগুনে দগ্ধ হচ্ছি, তাহলে দায়িত্বটা কে নেবে? যেহেতু